হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। আর আজকে আমরা অ্যাজ ইউ লাইক ইট এর যে মাইন্ড ম্যাপটা আছে সেই মাইন্ড ম্যাপটাকে নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। ওকে, এই অ্যাজ ইউ লাইক ইট এই ড্রামাটা কবে কম্পোজ হয়েছিল, কবে পাবলিশ হয়েছিল, কোন এজে পাবলিশ হয়েছিল, এগুলো আমি তোমাদেরকে নোটসের মধ্যে দিয়ে দেবো এবং ক্লাসে আলোচনা করে দেবো। আজকে শুধুমাত্র আমরা ফোকাস করব অ্যাজ ইউ লাইক ইট এর গল্পটার মাইন্ড ম্যাপের ওপরে। ওকে, তো গল্পটা শুরু হচ্ছে ফ্রান্সকে কেন্দ্র করে। এই গল্পে যে দেশকে কেন্দ্র করে গল্পটা শুরু হচ্ছে তার নাম হচ্ছে ফ্রান্স। এই ফ্রান্স অনেকগুলো প্রভিন্সে বিভক্ত ছিল। সে সময় ফ্রান্স ছিল অনেকগুলো প্রভিন্সে বিভক্ত। তো সেই রকমই একটা প্রভিন্সকে কেন্দ্র করে আমাদের গল্প শুরু হচ্ছে। এই প্রভিন্সটাতে দুই ভাই থাকতো। একজনকে আমরা বলছি এল্ডার ব্রাদার এবং আরেকজনকে আমরা বলছি ইয়াঙ্গার ব্রাদার। তো এটা হচ্ছে বড় ভাই এবং এটা হচ্ছে ছোট ভাই, রাইট? এখন এই প্রভিন্সে একজন ডিউক থাকতে হবে। এই প্রভিন্সে থাকতে হবে একজন ডিউক। তো নিয়ম অনুযায়ী যে বড় ভাই তারই ডিউক হওয়ার কথা ছিল। তো সে যে বড় ভাই ছিল সে নিজেই ডিউক ছিল, তাকে আমরা বলছি লফুল ডিউক। কিন্তু এই যে ইয়াঙ্গার ব্রাদার ছিল, সে ছিল একজন ইউসার্পার, অর্থাৎ প্রতারক বা ঠকবাজ। এই যে ইয়াঙ্গার ব্রাদার, যার নাম ছিল হচ্ছে ফ্রেডরিক, এই ইয়াঙ্গার ব্রাদারের নাম কি ছিল? ইয়াঙ্গার ব্রাদারের নাম ছিল ফ্রেডরিক। ফ্রেডরিক যেহেতু একজন প্রতারক ছিল, সে কি করেছিল, সে নিজের যে বড় ভাই ছিল তাকে ব্যানিশ করে দেয়। ব্যানিশ কথার অর্থ হচ্ছে রাজ্য থেকে বার করে দেওয়া, বিতাড়িত করে দেওয়া। তাকে ব্যানিশ করে দেয় এবং সে নিজে রাজা হয়ে বসে। অর্থাৎ এল্ডার ব্রাদারকে ব্যানিশ করে দেওয়ার পর রাজা হয়ে বসে ইয়াঙ্গার ব্রাদার। এই ইয়াঙ্গার ব্রাদারের নাম হচ্ছে ফ্রেডরিক। একে আমরা বলবো আনলফুল ডিউক। এত অব্দি ক্লিয়ার হয়েছে? এখন এই যে এল্ডার ব্রাদার ছিল, এল্ডার ব্রাদারের এক মেয়ে ছিল, তার নাম হচ্ছে রোজালিন্ড। আর ইয়াঙ্গার ব্রাদার অর্থাৎ ফ্রেডরিক, তারও এক মেয়ে ছিল যার নাম হচ্ছে সিলিয়া। তো এই এল্ডার ব্রাদার আর ইয়াঙ্গার ব্রাদার, এদের মধ্যে ছিল ডিসকর্ড, অর্থাৎ মনোমালিন্য বলতে পারো। কারণ এ তার বড় ভাইকে রাজ্য থেকে বার করে দিয়েছিল, তাকে ডিথ্রোন করেছিল, অর্থাৎ তাকে সিংহাসনচ্যুত করেছিল, সিংহাসন থেকে নামিয়ে দিয়েছিল। এই ডিসকর্ড থাকা সত্ত্বেও রোজালিন্ড আর সিলিয়া, এই দুই বোনের মধ্যে একটা ভালোবাসার বন্ড ছিল, যেটা হচ্ছে আমাদের এই ড্রামাটার একটা থিম, মানে মেন থিম যাকে বলতে পারি। এই দুই বোনের মধ্যে কোনো ডিসকর্ড ছিল না। এবার আমরা স্টোরিতে আসছি। ইয়াঙ্গার ব্রাদার, যার নাম হচ্ছে ফ্রেডরিক, সে তার এল্ডার ব্রাদার তাকে রাজ্য থেকে বার করে দেয়। এই বার করে দেওয়াটাকে বলা হয় থাকে ব্যানিশড, অর্থাৎ রাজ্য থেকে বিতাড়িত করা। বিতাড়িত করে দেওয়ার পর এল্ডার ব্রাদার সে চলে যায় একটা জঙ্গলে। জঙ্গলটার নাম হচ্ছে দ্য ফরেস্ট অফ আর্ডেন। এই জঙ্গলে এল্ডার ব্রাদার অর্থাৎ যে ছিল লফুল ডিউক, সে একা যায়নি। সে কাদেরকে নিয়ে গেছিল? তার সঙ্গে গেছিল তার বিশ্বাসযোগ্য যারা ফলোয়ার্স, অনুগামী, তারাও গেছিল। আর তার সঙ্গে গেছিল নোবেল ইউথ, অর্থাৎ সেই রাজ্যের যারা জ্ঞানী গুণী ইউথ ছিল, তারাও কিন্তু সেই ফরেস্টে ডিউককে ফলো করেই তার সঙ্গে গিয়ে সেখানে বসবাস করা শুরু করে। এবার আমরা পড়বো যে ফরেস্টে ডিউক গেছিল সেই ফরেস্টের লাইফটা কেমন ছিল। তো এখানে বলা হচ্ছে দে গট অ্যাকাস্টমড, অর্থাৎ হচ্ছে ডিউক, তার ফলোয়ার্সরা ছিল, আর হচ্ছে নোবেল ইউথ যারা ছিল, তারা সকলে চলে গেল ফরেস্ট অফ আর্ডেনে। এবং তারা ফরেস্ট অফ আর্ডেনের সেই লাইফস্টাইলের সঙ্গে অ্যাকাস্টমড হয়ে গেল। অ্যাকাস্টম কথার অর্থ হচ্ছে নিজেকে মানিয়ে নিতে শুরু করলো। তারা ফরেস্টের লেজি লাইফের সঙ্গে কমফোর্টেবল হয়ে গেল। তারা ফরেস্ট লাইফটাকে অনেক রিল্যাক্সড ওয়েতে এক্সপিরিয়েন্স করতে শুরু করলো। এখন এই যে একটু আগে বললাম যে ব্যানিশ ডিউক, তার ফলোয়ার্স আর নোবেল ইউথ যারা ছিল,
তাদেরকে ইংল্যান্ডের রবিন হুডের সঙ্গে তুলনা করা হয়েছে। রবিন হুড একটা সময় ছিল, আমি পুরো স্টোরিতে যাচ্ছি না, তিনি ইংল্যান্ডে বসবাস করতেন এবং ইংল্যান্ডে যখন খুব অচলাবস্থা চলেছিল, যখন ইংল্যান্ডের মানুষদের উপরে খুব অত্যাচার করা হচ্ছিল, তখন একটা সংখ্যক মানুষ ইংল্যান্ডের জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করে, আর রবিন হুড তাদের মধ্যেই একজন ছিলেন। ওকে, তো রবিন হুড ফরেস্টে থাকতেন। তো সেই কারণে যেহেতু এরাও ফরেস্টে গিয়ে বসবাস করা শুরু করেছিল আর্ডেনে, তাই তাদেরকে ইংল্যান্ডের রবিন হুডের সঙ্গে তুলনা করা হচ্ছে। তারা ফরেস্টে যে টাইমটাকে স্পেন্ড করছিল তাকে লিজার টাইম বলা হচ্ছে। অর্থাৎ তারা কাজকর্ম না করে খুব লেজি ওয়েতে, খুব লিজারাসলি নিজেদের টাইমটাকে স্পেন্ড করছিলেন। তাদের যে লাইফস্টাইল তাকে গোল্ডেন এজের সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ ফরেস্টের যে লাইফস্টাইল তাকে গোল্ডেন এজের সঙ্গে তুলনা করা হয়েছে। সামার সিজনে, ইন সামার্স ডে, যারা এরা যখন ফরেস্টে বসবাস করা শুরু করেছে তখন তারা কিভাবে সামার সিজনটাকে এক্সপিরিয়েন্স করতো, সময়টা কি করে কাটাতো। ইন সামার্স ডে, গ্রীষ্মকালের দিনগুলোতে, দে টুক রেস্ট, তারা বিশ্রাম করত আন্ডার দ্য ট্রিজ, গাছের তলায় বসে তারা বিশ্রাম করত। আর কি করতো, দে ওয়াচ প্লেফুল ডিয়ার্স, তারা হরিণের খেলা দেখতো দুপুরবেলা গাছের তলায় বসে। দে ফেল স্যাড, তারা আবার দুঃখ অনুভব করতো, কেন, অ্যাজ দে হ্যাড টু কিল দোজ ডিয়ার্স টু ইট, কারণ রাত্রিবেলায় তাদেরকে সেই হরিণগুলোকে মারতে হতো খাওয়ার জন্য। রাত্রিবেলা সেই হরিণগুলোকে হত্যা করতে হতো খাওয়ার জন্য, আর সেই কারণে তারা খুব দুঃখিত অনুভব করত। এবার চলে আসছি রাজার অবস্থা কেমন ছিল, দ্য কন্ডিশন অফ দ্য কিং। তো বলছে উইন্টার সিজনে রাজা, উইন্টার সিজনে রাজা খুব কষ্ট পেতেন, অর্থাৎ ব্যানিশ ডিউক খুব কষ্ট পেতেন, কারণ ইংল্যান্ডের উইন্টার বুঝতেই পারছো ম্যাক্সিমাম ঠান্ডা। তিনি বলছেন কোল্ড উইন্ডকে তিনি তার সত্যিকারের উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে তুলনা করছেন। দেখো, কাউন্সিলর্স হচ্ছে রাজার উপদেষ্টা, অর্থাৎ কাউন্সিলরদের কাজ কি, কাউন্সিলরের কাজ হচ্ছে রাজাকে বিভিন্ন বিষয়ে উপদেশ দেওয়া। কিন্তু এই কাউন্সিলররা অনেক সময় রাজা চাপরুসি করে, অর্থাৎ রাজাকে তোষামোদ করে চলে। রাজা যা বলে তাতেই হ্যাঁতে হ্যাঁ মেলায় এবং রাজাকে খুশি রাখবার চেষ্টা করে। কিন্তু এল্ডার ডিউক তিনি এখন কিন্তু আর রাজা নেই, তাকে ব্যানিশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সিংহাসন থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে এবং রাজ্য থেকেও বিতাড়িত করা হয়েছে। এখন তার জায়গা হচ্ছে ফরেস্ট অফ আর্ডেনে। তো এখন তিনি বলছেন এই যে ঠান্ডা বাতাস, কোল্ড উইন্ড, তারা হচ্ছে রাজার সত্যিকারের কাউন্সিলর্স, উপদেষ্টা মণ্ডলী। তার কারণ কি, দে ডিড নট ফ্ল্যাটার, অর্থাৎ এই ঠান্ডা বাতাস রাজাকে তোষামোদ করে না। এই ঠান্ডা বাতাস কি করে, রিপ্রেজেন্ট ট্রু কন্ডিশন, রাজার যে বাস্তবিক অবস্থা, বর্তমান অবস্থা, তাকে রিপ্রেজেন্ট করে। এই ঠান্ডা বাতাস কি করে, বাইট রাফলি, মারাত্মক ভাবে, খুব রাফ ওয়েতে রাজার শরীরকে কামড় দেয়। এই ঠান্ডা বাতাস আনকাইন্ড, সে রাজার প্রতি কোনো দয়া ভাব দেখায় না, সে রাজাকে সম্মান দেখায় না, ইনগ্র্যাটিটিউড, সে রাজাকে সম্মান ভাব দেখায় না, সে রাজাকে তার বর্তমান অবস্থাকে রিপ্রেজেন্ট করে, তাকে বোঝায় যে ইউ আর নো লঙ্গার দ্য ডিউক, তুমি আর একজন ডিউক নেই। এখন ডিউক বলছেন অ্যাডভার্সিটিস, অ্যাডভার্সিটিস মানে হচ্ছে তুমি তোমার লাইফে যে কোনো রকমের খারাপ সিচুয়েশনকে ফেস করো না কেন, সেটা ব্যাড লাক হতে পারে, আর ইট ক্যান বি এনি কাইন্ড অফ ব্যাড সিচুয়েশন যেটা তুমি লাইফে এক্সপিরিয়েন্স করো না কেন, তাকে আমরা একটা ওয়ার্ডে ডেসক্রাইব করতে পারি, অ্যাডভার্সিটিস। তো আমরা কখনোই আমার চাই না আমাদের লাইফে কখনো কিছু খারাপ হোক, কিন্তু অ্যাডভার্সিটি অর্থাৎ জীবনে যখন কিছু খারাপ হয়, সেই সব খারাপ জিনিসের মধ্যে একটা ভালো কিছু থাকে। ইট ক্যান বি আ লেসন। আবার এটাও হতে পারে যে ভালো কিছু তোমার লাইফে, ওই খারাপ জিনিসটাই হলো কোনো কিছুকে ভালো হওয়ার জন্য। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে পয়জেনিয়াস টডের সাথে। টড মানে হচ্ছে ব্যাং। আমরা জানি যে কিছু কিছু ব্যাং আছে, টড আছে, যেগুলো হয় খুব পয়জেনিয়াস, তাদের মধ্যে পয়জেন্স থাকে। লাইক তুমি যদি তাদেরকে ধরতে যাও আর সেই পয়জন যদি তোমার হাতে টাচ হয়ে যায়,
মাইট বি পসিবল তোমার সেই জায়গা গেল বা ঘা টাইপের হয়ে গেল, সেটা ঠিক হচ্ছে না, এরকম টাইপের হতে পারে। ওকে, তো অনেক সময় আমরা পাই অনেক টর্ট থাকে, অর্থাৎ ব্যাং থাকে যারা পয়জেনিয়াস হয়। তো লজিক্যাল, এটা একটা খারাপ জিনিস, আমাদের কাছে এটা অ্যাডভার্সিটি। তবে এই খারাপ জিনিসের মধ্যেও কিন্তু কিছু ভালো আছে। সেই পয়জেন দিয়ে কিন্তু মেডিসিন তৈরি করা হয়। যেমন হচ্ছে স্নেকস, একটা ব্ল্যাক মাম্বা দেখো বা বিভিন্ন ধরনের স্নেকস যার মধ্যে ভেনামস আছে, অর্থাৎ বিষ আছে। তো স্নেককে আমরা ডেফিনেটলি কেউ পছন্দ করি না, কিন্তু ওই সাপের বিষ দিয়ে যে মেডিসিনটা তৈরি করা হয়, আমরা সেই মেডিসিনটাকে কনজিউম করি। অর্থাৎ সব খারাপ জিনিসের মধ্যে কিছু না কিছু ভালো আছে। ঠিক এরকম ভাবে তিনি জঙ্গলের মধ্যে নিজের লাইফটাকে লিড করতেন। হি লার্ন লেসন্স ফ্রম নেচার, তিনি প্রকৃতির বিভিন্ন রকমের জিনিস থেকে শিক্ষা গ্রহণ করতেন। এক্সাম্পল, টাং ইন ট্রিজ, তিনি গাছের মধ্যে ভাষা খুঁজে পেতেন, ল্যাঙ্গুয়েজ খুঁজে পেতেন। তিনি ফ্লোয়িং স্ট্রিমের মধ্যে নেচারের বুকস খুঁজে পেতেন। তিনি পাথরের মধ্যে ধর্মের উপদেশ, সামন্স, তিনি পাথরের মধ্যে ধর্মের উপদেশ খুঁজে পেতেন। এবং সবকিছুর মধ্যে তিনি যেটা ভালো জিনিস, সেই জিনিসটাকে খুঁজে পেতেন। ক্লিয়ার? এটা হয়ে গেল আজকের ভিডিওতে আমরা যেটা পড়লাম, সেটা হচ্ছে ফার্স্ট পার্টটা, যেখানে ডিউকের জঙ্গলের মধ্যে থাকার কন্ডিশনটা কি ছিল। এরপরে আমরা সেকেন্ড পার্টে আসবো, যেখানে আমরা রোজালিন্ড এবং সিলিয়ার সঙ্গে ইন্ট্রোডাকশন করব। ঠিক আছে? এবং তারা তাদের রাজসভায় কিভাবে জীবন কাটাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।